আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। যেমনটা বলছিলাম যে আপনার সম্প্রতি অভিনীত চলচ্চিত্র শ্যামাকাব্য নিয়ে কথা বলবো। তো সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা কেমন ছিল, কেমন গেল সবকিছু? সুবর্ণা মুস্তফা, বদরুল আলম সৌদ যেখানে আছেন সেখানে শুধু কাজের অভিজ্ঞতা না, মানে ওনাদের সাথে কাজ করাটাই একটা লাইফ লং একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকার মতো একটা বিষয়। সেইখানে তাদের একটা সিনেমায় আমাকে যুক্ত করানো এবং আমাকে সুযোগ করে দেওয়া, আজাদের মতো একটা চরিত্রে কাজ করার যেই সুযোগটা তারা দিলেন আমাকে, এবং পাশাপাশি সেইটার যে একটা জার্নি করলাম সেটার শুটিং থেকে শুরু করে, এবং আমার সাথে দিনার ভাই, শাহাদাত ভাই, সেতু ভাই বা জেনি, তারপর নীলাঞ্জনা নীলা, এইরকম সব ফ্যান্টাস্টিক অ্যাক্টরের সাথে স্ক্রিন শেয়ার করা, মানে সত্যি দারুণ একটা অভিজ্ঞতা ছিল শ্যামাকাব্য তৈরি করতে গিয়ে। এখন সিনেমা হলে রিলিজ পেলো, দর্শক দেখছেন, ভালো লাগছে। আজাদ চরিত্রটা কেমন ছিল, বা আসলে এই চরিত্রের কি কি গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল? আজাদ আমাদেরই চারপাশে দেখা একটা মানুষ, যার প্রেম আছে, সংঘাত আছে যার ভিতরে। আমরা আজাদকে শ্যামাকাব্যে যেভাবে দেখি যে তার ছোটোবেলায় এক ধরনের ট্রমা ছিল, ফ্যামিলি, একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে, সে বড় হচ্ছিল, এবং সেও যখন তার বড় হওয়ার সময়টা পার করছিল সেখানেও এক ধরনের তার প্রেম, ভালোবাসা বা পরিবারের যেই নানা রকম সংঘাত, নানা রকম বিচ্ছেদের মধ্য দিয়ে তাকে পার করতে হয় জীবন, এবং একটা অবসাদ বা ডিপ্রেশনের মধ্য দিয়ে সে পার করে তার জীবন। সেই অবসাদ কাটাতে গিয়েই হয়তো কোথাও ঘুরতে গিয়ে শ্যামার সাথে দেখা হয় এবং সে নতুন করে বাঁচার একটা ইন্সপিরেশন পায়। এটি একটা স্ট্রাকচার আর কি আজাদের। আপনি বলছিলেন যে শুটিংয়ে অনেক মজা হয়েছে, অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, তো শুটিংয়ে কিছু অভিজ্ঞতা জানতে চাই, কেমন গেছিল? আজাদের চরিত্রটা খুবই কমপ্লিকেটেড, মানে যেহেতু একটু সাইকোলজিক্যাল, আমরা পুরো ফিল্মটাকে সাইকোলজিক্যাল একটা ড্রামা হিসেবে ট্রিট করছি। মনস্তাত্ত্বিক জায়গা, আজাদের যে মনস্তাত্ত্বিক জায়গা, সেইটাকে ডিল করাটা একটু ডিফিকাল্ট ছিল পুরো সময়টাই। তার নানা রকম ট্রমা বা লাইফ স্টাইলের ভিতরে নানা রকম আপস অ্যান্ড ডাউন আছে, সেগুলোকে ধরা এবং সেইটাকে ধরে আজাদকে আসলে রিপ্রেজেন্ট করা। সো ওই জায়গা, মানে চরিত্রটা নির্মাণেই এক ধরনের ভালো রকমের পরিশ্রম গেছে আমাদের সবার। আমার যেমন চরিত্রটা নির্মাণ করতে নানারকম প্রস্তুতির দরকার হয়েছে, পাশাপাশি ডাইরেক্টর, সিনেমাটোগ্রাফার ওই চরিত্রকে যেইভাবে দেখতে চেয়েছেন, যেভাবে পোট্রে করতে চেয়েছেন, সেইটাকে বুঝে পোট্রে করা আর কি। সো অভিজ্ঞতাটা এরকমই আর কি। আমরা খুব পুরনো জমিদার বাড়িতে শ্যুট করেছিলাম এবং অগাস্ট সেপ্টেম্বরের দিকে শ্যুট করেছিলাম, একটু কম গরম আবার একটু গরম এরকম একটা সময়। সো ভালো, মানে আমরা খুব মানে আনন্দ নিয়ে, তারপর সুন্দরবনে আমরা 4 দিন স্টে করেছিলাম। সো ওইটাও একটা দারুণ মজার ছিল যে ট্রিপ হয়ে গেছে সিনেমা করতে গিয়ে। এছাড়া আর কোনো লোকেশন ছিল? আমাদের এই দুটো লোকেশনই, পাকুটিয়া নামে একটা এরিয়া আছে মানিকগঞ্জের দিকে, ওই এরিয়াতে একটা মেজর পোর্শন হয়েছে এটা শুটিং, বাকিটা হচ্ছে সুন্দরবনে। আচ্ছা, এই সুযোগে সুন্দরবনে সেই সুন্দর সুন্দর আবহাওয়ার সাথে পরিচয় লাভ হলো। একদমই তাই। এই সিনেমায় অভিনয়ের সুযোগটা হলো কিভাবে, বা কিভাবে জানতে পারলেন যে আপনি সিনেমায় কাজ করছেন? খুবই কোইন্সিডেন্টলি আসলে আমার সংযোগটা ঘটে। আমি তখন সদ্য বলি বা রিফিউজি, বলি এবং তাকদির শেষ করেছি। সো সুবর্ণা আপা আমার বেশ প্রশংসা করেছিলেন তাকদির দেখে, এবং তিনি দীর্ঘদিন ধরেই নাকি সৌদ ভাইয়ের ভাষ্য মতে আমার সাথে মিট করতে চেয়েছিলেন, জাস্ট ফর সুবর্ণা আপা সবার নতুন যে কোনো জেনারেশনের যে কারো কাজ ভালো লাগে তার সাথে কথা বলেন এবং স্ট্যাটাস দেন, ভীষণ ইন্সপিরেশনাল ব্যাপারটা। তো তিনি জাস্ট দেখা করতে চেয়েছিলেন, আমি গিয়েছিলাম তাদের বাসায় সৌদ ভাইয়ের সাথে দেখা করতে, পাশাপাশি সুবর্ণাপার সাথে দেখা করতে। তখনই দেখা এবং আড্ডাবাজির করতে করতেই শ্যামাকাব্যের গল্পটা শোনা এবং আজাদ সম্পর্কে শোনা, এবং হঠাৎ করেই মানে সেই কনভারসেশনের মধ্যেই হয়তো তারা আগে থেকে প্রিপেয়ার ছিল, আমাকে হয়তো জানাননি, কিন্তু আমি যাওয়ার পরে কথাবার্তা বলার পরে বললেন যে আমরা আজাদ আপনাকে ভাবছি। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। অ্যান্ড দেন আমি বেশ ভালোই অবাক হয়েছিলাম, কারণ এইরকম একটা অফার পাওয়া এবং এইরকম একটা গল্প, এরকম একটা চরিত্র আমার জন্য তো ভীষণ এক্সাইটিং ছিল। সো বা আমারও হ্যাঁ বলতে বেশিক্ষণ সময় লাগেনি, এবং তারপর থেকে আমরা একটা প্রসেসের মধ্য দিয়ে, রিহার্সেলের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই আর কি সিনেমাটা করতে।
যখন ভাইয়ার সাথে কাজ করছিলেন তখন সেই সময়টা কেমন ছিল, বা ভাইয়ার কাছ থেকে নতুন কি কি শিখেছেন কাজ করার সময়? পুরো জার্নিটি আসলে শেখার প্রক্রিয়ার মধ্যেই ছিলাম আসলে। যেমন চরিত্র নির্মাণের ক্ষেত্রে আমরা যে স্বাভাবিক প্রসেসের মধ্য দিয়ে যাই সেগুলো তো ছিল, যেটা আমার প্রস্তুতি। পাশাপাশি সৌদ ভাই তার চরিত্র নির্মাণের যেই তার যে এক ধরনের অভিজ্ঞতা বা তার যে এক ধরনের অ্যাক্টরের সাথে কানেকশন, সেইটাও আমি তার কাছ থেকে পাচ্ছিলাম। এর এর পাশাপাশি আরেকটা বড় সংযোগ হচ্ছিল সুবর্ণ আপার সাথে। তারও এক ধরনের জানাশোনা ছিল চরিত্রটা সম্পর্কে, বা যেহেতু গল্পটার সাথে তিনিও পরিচিত, তো তিনি আমাদের অন অফ দ্য প্রডিউসার এই সিনেমাটার। সো তিনিও চরিত্রটার এক ধরনের অবয়ব আমার সাথে শেয়ার করছিলেন যে আজাদ আসলে কেমন হতে পারে, কিরকম হতে পারে, আজাদ কি, কে। আপনি একটা প্রস্তুতির কথা বলছিলেন যে আপনার ব্যক্তিগত একটা প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির ভেতরে কি কি ছিল, কতদিন সময় নিয়ে সেই প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতির ভিতরে প্রথম কাজ যেটা হয় যে অ্যাজ আ পারফর্মার আমি আসলে স্ক্রিপ্ট রিড করি প্রচুর। মানে আমি যখন স্ক্রিপ্টটা পাই, আমি এর জন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে স্ক্রিপ্টটাকে খুব প্রায়োরিটি দিই, মানে যে প্রপার স্ক্রিন প্লে যেটা থাকে। সো সেই স্ক্রিন প্লেটা আসলে আমি প্রচুর পড়ি। পড়তেই ওখানেই নানা রকম ইনফরমেশন থাকে চরিত্রটা সম্পর্কে, চরিত্রটা কি করে, কে ওর মনস্তাত্ত্বিক জায়গাটা কেমন, সে কিভাবে বেড়ে উঠেছে, তার চারপাশের মানুষগুলো কেমন, বা তার চারপাশের মানুষগুলো তার সম্পর্কে কি বলছে। তো ওই স্ক্রিপ্টের ভিতরেই চরিত্রটার একটা ডেফিনেশন থাকে, একটা অবয়ব তৈরি করা থাকে, সেটা সাবটেক্সট তৈরি করা থাকে। কিছু কিছু সাবটেক্সট হয়তো ডাইরেক্টর বলছেন যে আমি আসলে এই কারণে তাকে ওইভাবে ওইরকম একটা সিচুয়েশনে ফেলেছিলাম, সো তার ব্যাকগ্রাউন্ডটা এরকম। সো সেইখান থেকেও কিছু জিনিস পাওয়া যায়, অর্থাৎ ডাইরেক্টরের একটা ভিশন থাকে ওই চরিত্রটা কোথায় গিয়ে পৌঁছাবে। তো সেই ইনফরমেশনগুলো নেওয়া, এবং সেইটার সাথে আমার স্ক্রিপ্টের ভিতরে আসলে আজাদ সম্পর্কে আসলে কি আছে, মানে যে কোনো চরিত্রের ক্ষেত্রেই, নির্মাণের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা করে থাকি। পাশাপাশি সেই ইমোশনগুলো বা ওই চরিত্রের ওই ইমোশনগুলো বা ওই সিচুয়েশনগুলো কীভাবে ডেভেলপ করব, সেইটার একটা প্র্যাকটিস চলতে থাকে, চর্চা চলতে থাকে, স্ক্রিপ্ট মুখস্থ করা চলতে থাকে, যাতে আমার লাইনগুলো গ্রিপে থাকে, অ্যান্ড দেন আমি চরিত্রটা তখন জানি ফ্ললেসভাবে প্লে করতে পারি। ওইটাকে সাথে নিয়ে আমার কোয়ার্টিস্ট যিনি মানে যারাই ছিলেন তাদের সাথে একটা রিহার্সাল করা, প্রিপারেশনের জন্য ফাইনাল শুটিংয়ের আগে একটা রিহার্সাল করা। মানে বেশ কিছু সময় ধরে আমরা প্রায় 15-20 দিন বা 1 মাসের মতো রিহার্সাল করেছি আমার কোয়ার্টিস্টের সাথে। যদিও আমি যার সাথে রিহার্সাল করেছিলাম তিনি আর শেষ মুহূর্তে কাজ করেননি, কারণ নীলা আসলে ফার্স্ট প্রায়োরিটি ছিল না আমাদের এই কাস্টে, আরেকজন ছিলেন। তো ওনার শেষ মুহূর্তে আসলে কাজ করা হয়ে ওঠেনি সিনেমাটা, পরে নীলার সংযোগ ঘটে। কিন্তু আলটিমেটলি আমার প্রিপারেশনটা চলেছিল এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বললেন যে প্র্যাকটিসের ব্যাপারটা, আপনাকে একটা সময় আমরা মঞ্চে দেখেছি কাজ করতে, কিন্তু সম্প্রতি একদম দেখাই যাচ্ছে না বলা যেতে পারে, এমনটা কেন? দেখা যাচ্ছে না বলবো না, আমি লাস্ট মান্থ আমি ফেব্রুয়ারিতেও শো করেছি, যেগুলো আমার তৈরি করার শো, মানে যেমন আমি যেগুলো আগে পারফরমেন্স করতাম, যেহেতু থিয়েটারে নিয়মিত যখন ওই শোগুলো হয়, আমার যে থিয়েটার একটা বিষয় হচ্ছে যে আপনার একটা লাইফস্টাইলের মতো, আপনি যখন থিয়েটারটা করবেন তখন আসলে একটা পূর্ণাঙ্গ সময় দিতে হয়, মানে দেওয়াটাই উচিত। কারণ আলটিমেটলি যখন একটা প্রোডাকশন আপনি তৈরি করেন 6 মাস, 8 মাস, 10 মাসও লেগে যায়, বা 1 বছরও লেগে যায় একটা প্রোডাকশন তৈরি করতে। এখন আপনি যদি মিসিং থাকেন, আপনার পুরো টিমমেট সেখানে সাফারিংসের মধ্যে পড়ে, প্রোডাকশনটা হতে সময় লেগে যায়। সো আমি যখনই থিয়েটার করেছি তখন ওই পূর্ণাঙ্গ সময়টা দেবার চেষ্টা করেছি। এখন যেহেতু আমার আর একটা প্রফেশনের অভিনয় করছি, কিন্তু যেহেতু ভিজুয়াল মিডিয়ামে একটু মাধ্যমটাতেই অন্য মাধ্যমটাতেও একটু সময় দিতে হচ্ছে, সো ওই ক্ষেত্রে একটু থিয়েটারে যাওয়া আসা বা প্র্যাকটিস করার এইটা কমে গেছে। আর আমি প্রপার টাইম না দিলে আমি মানে কোনো একটা কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমার মনে হয় যে আবারও যখন আমি একটু সময় করতে পারবো, নতুন কোনো প্রোডাকশন তৈরি করতে হলে সময়টা দিতে পারলে আমি তখন যুক্ত হব। তবে আমার দলের সাথে আমার সংযোগ আছে, আমার পুরনো প্রোডাকশনগুলো যখন শো হচ্ছে তখন আমি শোগুলো করার চেষ্টা করছি। সবসময় হয় না, কিন্তু লাস্ট মান্থে যে বললাম ফেব্রুয়ারিতে লেট মি আউট করলাম, অনেক প্রায় 6-7 মাস পরে আমি শো করছি না তা না, কিন্তু সেটা খুবই কম। এবং যেগুলো আগে কাজ করা হয়েছে সেগুলোই জাস্ট রিপিটেটেড ভাবে যেটা হয় আর কি মঞ্চে, সো ওই প্রযোজনাগুলো এখন পারফরমেন্স করছি। মঞ্চে যারা অভিনয় করে আমরা সবসময় শুনে থাকি তাদের অভিনয়ের দক্ষতা অনেক বেশি ভালো থাকে, তো একজন অভিনয় শিল্পী হওয়ার ক্ষেত্রে মঞ্চের গুরুত্ব কতটুকু আপনি কিভাবে বলবেন? অভিনয় কলার ক্ষেত্রে মানে আপনার ইনস্টিটিউশনাল প্রস্তুতিটা থাকলে খুব ভালো হয়। না থাকলে যে একজন অভিনেতা মানে একজন অভিনেতা হয়ে উঠবেন না তা না, তার
ব্যক্তিগত চর্চার মাধ্যমেও সে এটা হতে পারে নানা রকমইভাবে সে সিনেমা দেখে বই পড়ে বা অভিনয় কলাটা সম্পর্কে পড়তে পড়তেও বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন নাট্যকলাতে নানা রকম ডিপার্টমেন্ট আছে সেখান থেকেও একজন অভিনেতা শিখে এসে পড়তে পারে। ইনস্টিটিউশনাল একটা সাপোর্ট থাকলে হয় কি যে পুরো ক্রাফটটাকে একটা আলাদা নজরে দেখার প্রক্রিয়া শুরু হয় এবং সেইটা সহজ করে দেয় চরিত্র নির্মাণের ক্ষেত্রে বা অভিনয় করার ক্ষেত্রে। সো মঞ্চ অন অফ দ্য পার্ট, মানে আমার যেহেতু প্ল্যাটফর্ম ছিল মঞ্চ, সো আমি হয়তো মঞ্চ থেকে মানে থিয়েটার থেকে আমি আসলে আমার গ্রুমিংটা হয়েছে। অনেকে অন্য একটা প্ল্যাটফর্ম থেকে হয়তো করেছে, তাতে কোনো সমস্যা নেই। আমার গ্রুমিংটা আসলে মঞ্চ থেকে হচ্ছে বলেই আমি মঞ্চ নিয়ে হয়তো কথা বলতে পারছি। তবে মঞ্চে কাজ করার একটা সুবিধা যে আপনার কনফিডেন্সটা বাড়িয়ে তোলে, কারণ আপনি লাইভ অডিয়েন্সের সামনে পারফরমেন্স করছেন, 200, 300, 500, কখনো 700 অডিয়েন্স আপনার সামনে বসে আছে, কিন্তু আপনি 1-1.5 ঘন্টা একটানা পারফরমেন্স করে যাচ্ছেন। এতে যে আপনার কনফিডেন্সটা বাড়ছে সেটা আপনার ভবিষ্যতের যে কোনো কাজে সেই কনফিডেন্সটা খুব কাজে লাগে। অ্যান্ড ওইখানকার যে গ্রুমিংটা, যে একটা দীর্ঘ সময় অনেকগুলো মানুষ একসঙ্গে থাকা, মানে ফিল্ম মেকিং বলেন বা থিয়েটার মানে সব জায়গায় এটা আসলে মাল্টি আর্টের একটা সংযোগ। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে টিম ওয়ার্কের মাধ্যমে আসলে কাজগুলো হয়। সো ওই প্র্যাকটিসটাও তৈরি হয়ে যায়, যেটা আপনি পরবর্তীতে যে কোনো ভিজুয়াল মিডিয়ামে কাজ করতে গেলে ওই প্র্যাকটিসটা আপনার ভিতরে থেকে যায়। সো ওই প্রিপারেশনটা হলে খুব ভালো হয় আর কি পারফরমেন্সের ক্ষেত্রে, এবং কোয়ার্টিস্টকে বোঝা বা অন্য যে কোনো কিছুর সাথে সংযোগ ঘটাতে ওটা অনেক হেল্প করে। আমরা কিন্তু আপনাকে ওটিটি থেকে আসলে কাজ করতে দেখেছি, ওটিটিতে অনেক জনপ্রিয় কন্টেন্টগুলো আমরা পেয়েছি। সম্প্রতি ওটিটিতে আপনার কাজ করা কি হচ্ছে না নাকি সামনে পেতে যাচ্ছে এমন কিছু? এটা হওয়ার পিছনে না, মানে আমি লাস্ট ইয়ারও 2টো ওটিটিতে কাজ করেছি। একটা আন্তনগর, সেটা জানুয়ারির দিকে চরকিতে গেছে, আর শেষের দিকে বিঞ্জে মনে হয় বাবা সামন ফলোইং মি হচ্ছে রিলিজ হয়েছিল। করেছিলাম এই দুটো কাজই, অন্য কাজ কিছু করা হয়নি, কারণ হচ্ছে আমি আরেকটা সিনেমা করেছি মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন, সেইটা করতে গিয়ে আমার পুরো বছরটা গেছে। আর আমার সময় হয় যে কোনো একটা প্রোডাকশনে যদি আমার ওইরকম টাইম নিড হয়, তখন আমি আসলে অন্য কোনো প্রোডাকশন করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বর্তমানে আর কি কি কাজ নিয়ে ব্যস্ততা কাটছে? এখন একটু টেলিভিশনে কাজ করছি, বেশ কিছু টেলিভিশন ড্রামায়। লাস্ট ঈদে আমার 6-7টা কাজ গেল। এবার সামনে কোরবানি ঈদেও জন্য কিছু কাজ তৈরি করছি, 5-6টা কাজ আসবে হয়তো এই কোরবানি ঈদেও। টেলিভিশনে কাজেও কিছুটা ব্যস্ততা বাড়ছে। আর পাশাপাশি আমি একটু ঘর কোনো মানুষ, কাজ না থাকলে বাসায় থাকি, বই পড়ি, সিনেমা দেখি। সো আর অভিনয় করি, আসলে সময় কাটছে আর কি। অনেক সময় আমরা দেখি যে কোনো একটা চরিত্রে অভিনয় করার পর সেই চরিত্রটা এত বেশি জনপ্রিয় হয়ে যায় যে অন্যান্য মানুষেরাও সেম চরিত্রের জন্যই বারবার অফার করে। তো এই ব্যাপারটা কিভাবে আপনি দেখেন? এটা ভীষণ দুঃখজনক, কারণ একজন অভিনেতার ক্ষেত্রে এক্সপ্লোর করাটা খুব ভার্সাটিলিটি তখনই এক্সপ্লোর হয় যে একজন অভিনেতা আর কি কি করতে পারেন। আমি যখন একটা চরিত্র করেছি মানে ওইটা করা হয়ে গেছে, মানে ওইটা নতুন করে ওইরকম চরিত্র করার মধ্যে কোনো আনন্দ নেই, কোনো মজা নেই, বা ইভেন দর্শকের ক্ষেত্রেও এটা নতুন কিছু ভাইব দেয় না, তা এন্টারটেইন করে না, কারণ ওকে ভাঙার আর কিছুই থাকে না, কারণ আমাকে অলরেডি সেই চরিত্র দেখেছে। হ্যাঁ, এরকম চরিত্রের অফার অনেক এসে, যেমন আমি তাকদির করার পরে ভীষণভাবে ওই রকম ক্যাটাগরির চরিত্র বা ইমোশনের চরিত্র আসছে, কিন্তু এইটা আসলে একজন অভিনেতা হিসেবে আমাদের নিজেদেরও একটু কনসিয়াস থাকতে হয় যে আমি ওই চরিত্রটা আবার রিপিট করব কিনা। বর্তমানে আসলে আপনার কাছে ড্রিম চরিত্র বা কোন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চান, এমন কোন চরিত্র আছে? না, আমি আসলে ওইভাবে আসলেই চিন্তা করি না। আমার আসলে গল্পটা খুব ইম্পর্টেন্ট হয়, যে আমি নতুন যে গল্পটা আসছে, যেই গল্পটাকে আমাকে বলছেন যে এই গল্পটাতে কাজ করব কিনা, সেই গল্পের যে চরিত্রটা আসে সেটা যদি আমাকে এক্সাইটেড করে, মানে নতুন করে, মানে ওই চরিত্রটা যদি নতুন কিছু আমাকে ভাইব দেয়, দেন ওই চরিত্রটা করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন আমি বনলতা সেনের যে চরিত্রটা করেছি, আমি তো জানতাম না যে এই চরিত্রটা আমি করতে চাই, কিন্তু আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ক্যারেক্টার, যেটা আসলেই চ্যালেঞ্জিং এবং যেটা আমি করতে চাই। সো আমার আসলে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এটা একটা বড়ই, যে স্ক্রিপ্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। স্ক্রিপ্টটা যদি আমাকে এক্সাইট করে এবং ওই স্ক্রিপ্টে ওই চরিত্র আসলে কি করছে, সেইটাই আসলে আমার চরিত্র নির্মাণের ক্ষেত্রে প্রায়োরিটি থাকে। আড্ডা দিতে দিতে আসলে আমাদের সময়টা আজকে ফুরিয়ে যাচ্ছে। এই শেষ মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। শ্যামা কাব্য এখনো চলছে, সো আপনারা যদি সিনেমা হলে এসে সিনেমাটা দেখেন আমার খুব ভালো লাগবে। আমরা সবাই খুব পরিশ্রম করে সিনেমাটা করেছি। সো
এখন তো সিনেমা হলে চলছে, আশা করছি সামনে সিনেমা হলে যারা মিস করবেন তারা ওটিটিতে বা অন্য কোনো মাধ্যমে আসলে সেখানেও দেখে নেবেন সিনেমাটি। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আজ এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার ১১০, বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শিক্ষকের একটি লক্ষণ হলো কোনো চিন্তা গ্রহণ না করেও তা নিয়ে কাজ করা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। আল্লাহ হাফেজ।